পাকিস্তানি এক যুবক দুষ্টুমির ছলে জীবিত অবস্থায় কবরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর যা হলো প্রিয় দর্শক, ঘটনাটি শুনলে আপনার গা শিউরে উঠবে। ঘটনাটি ছিল পাকিস্তানের মুলতানের একটি সত্য ঘটনা। আর এই ঘটনাটির সময় ছিল সন্ধ্যাবেলা একটি কবরস্থানে। দুইজন যুবক মিলে একটি কবর খুঁড়ছিল। যুবক দুজনের একজনের নাম ছিল জয়িন, আরেকজনের নাম ছিল ইহসান। আর তারা যে কবরটি খনন করছিল সেটা ছিল তাদেরই এক বন্ধুর কবর। তার নাম ছিল রাশেদ। রাশেদ ছিল ইহসানের চাচাতো ভাই, আর জয়িন ছিল রাশেদ এবং ইহসানের বন্ধু, অর্থাৎ তাদের দুই ভাইয়ের বন্ধু ছিল জয়িন। আর যার কবরটি খোঁড়া হচ্ছে অর্থাৎ রাশেদ, তার একদিন পরেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ে না হয়ে ভাগ্যের কি নির্মম পরিহাস, তার জন্য খনন করা হচ্ছে কবর। পারিবারিক কোনো এক শত্রুতার জের ধরে রাশেদকে খুন করা হয়েছিল। যেখানে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে এখন সবার চোখেই পানি। আর রাশেদের মা বাবার অবস্থা একেবারেই জ্যান্ত লাশের মতো। রাশেদের নতুন জীবন শুরু করার প্রস্তুতি বাদ দিয়ে তারা এখন রাশেদের দাফন কাফনের ব্যবস্থা করতে লাগলো। সেই পরিবারটির এখন এমন অবস্থা যে সেই পরিবারের উপর দিয়ে মনে হচ্ছে যেন হয়ে গেছে কিয়ামত। তো যাই হোক, আজকের যে ঘটনাটা অর্থাৎ এই ভিডিওর যে মূল ঘটনাটা, সেই ঘটনাটাতে চলে যাই। তো ইহসান এবং জৈন, তারা যে কবর খুঁড়ছিল, তাদের সাথে যে কবর খননকারী চাচা, তিনি কবর খনন করার কাজ শেষ করে তাদেরকে বলল যে, বাবা, কবর খনন করা তো শেষ, আমি ওখানে আমার একটা ঘর আছে, ওখানে গিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করি। লাশ আসলে আপনারা আমাকে খবর দিবেন, আমি চলে আসব। কেননা দীর্ঘক্ষণ কবর খুঁড়তে খুঁড়তে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি। কিছুক্ষণ বিশ্রাম নেই, আপনারা এখানে অপেক্ষা করুন। তো জৈন আর ইহসান বলল, ঠিক আছে চাচা, আপনি কিছুক্ষণ গিয়ে বিশ্রাম করুন, আমরা লাশ আসলে আপনাকে খবর দেব। তো জৈন ছেলেটা, ওর হাতে ছিল একটা মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনটি ছিল ইহসানের। সে মোবাইল পকেট থেকে বের করে সময় দেখছিল। এরই মধ্যে সে বাড়িতে কয়েকবার ফোন দিয়ে জানতে চাইলো যে আর কতক্ষণ লাগবে লাশ কবরস্থানে আসতে। ওপাশ থেকে জানানো হলো যে লাশের কাফন পরানো হচ্ছে, সব কিছু রেডি করে জানাজা পরিয়ে দ্রুতই লাশ কবরস্থানে নিয়ে আসা হবে। কথা শেষ করে জৈন ছেলেটা, সে ছিল অবশ্যই একটু ডানপিটে, সে সন্ধ্যাবেলায় সেই কবরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে যেন কি ভাবছিল। আর সে জৈনের বন্ধু অর্থাৎ এহসান কবরের পাশেই একটি গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে দেখতে পেল জৈন অনেকক্ষণ ধরে কবরের দিকে তাকিয়ে নিজস্ব এক চিন্তায় কি যেন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এহসান জৈনকে অনেকক্ষণ ধরে এভাবে কবরের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ করে বলে উঠল, কিরে বন্ধু, তুই কবরের দিকে এতক্ষণ ধরে তাকিয়ে কি ভাবছিস? তো এহসান যখন হঠাৎ করে এভাবে ডাক দিল, সে একটু চমকে গিয়েছিল, আর তার হাতে থাকা ইহসানের মোবাইল ফোনটি হাত থেকে কবরে পড়ে গেল। এটা দেখে এহসান ছেলেটা একটু রাগ করে বলল, কি করলি তুই এটা? দিলি তো আমার ফোনটা কবরে ফেলে। এখন আমি কিভাবে এই ফোনটা কবর থেকে নিয়ে আসবো? আমি তো কবরে নামতেও পারবো না, আর আমার ফোনটা নিয়ে আসতেও পারবো না, কারণ আমি কবরকে খুবই ভয় পাই, আর রাতের বেলা তো আরও ভয় পাই। জৈন বলল, দেখ বন্ধু, আমি এটা ইচ্ছা করে ফেলিনি, এটা হঠাৎ করে হয়ে গেছে, আর তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ফোনটা নিয়ে আসবো, কারণ আমি খুবই সাহসী। শুনেছি রাতের বেলা কবরস্থানে অনেক কিছু থাকে, অনেক ঘটনা ঘটে, কিন্তু আমি এসব কেয়ার করি না। সবাইকে তো একদিন মরতে হবে, সবাইকে এই কবরে একদিন যেতেই হবে। তা আজ হোক না হয় কাল। এই কবরবাসীরা দেখ না, তারা কিভাবে কেমন নির্ভয়ে কবরে শুয়েছে। কই, তারা তো ভয় পাচ্ছে না। আর এদিকে দেখ, তুই জীবিত হয়ে কত ভয় পাচ্ছিস। তবে আমার মনে হয় রে বন্ধু, আমি মুর্দা রে, আমার ভয় ডর বলতে কিছুই নেই। আর আমার কেন জানি খুব জানতে ইচ্ছে করে রে, ফেরেশতারা কিভাবে একজন মৃত মানুষকে সওয়াল জবাব করে, কবরে কি হয়, এটা আমার খুব জানতে কেন জানি খুব মাঝে মাঝে ইচ্ছে করে। তো যাই হোক, টেনশন করিস না, তুই আমাকে একটু আমার হাতটা ধর, আমি কবর থেকে তোর মোবাইল ফোনটা এনে দিচ্ছি। একথা বলে জৈন এহসানের কিছুটা সহযোগিতা নিয়ে কবরে নেমে তার মোবাইলটা কবর থেকে উঠিয়ে উপরে নিয়ে আসলো। মোবাইলে কিছুটা মাটি লেগে গিয়েছিল, কিন্তু সেটা মুছে সে ফোনটা এহসানের হাতে তুলে দিল।
এহসান মোবাইলটি হাতে নিয়ে খুব বিস্ময়ের সাথে জৈনকে জিজ্ঞেস করলো, তোর তো খুব সাহস রে বন্ধু, তুই কিভাবে কবর থেকে মোবাইলটা নিয়ে আসলি? তোর কি একটু ভয় করলো না? জৈন বলল, কিসের এত ভয়? সবাইকে তো আমাদের একদিন কবরে ঢুকতে হবে, আর তুই যদি চাস আমি কবরে শুয়েও থাকতে পারি। এহসান বলল, আর এসবের দরকার নেই, চল আমরা ওখানে গিয়ে একটু বসি। এমন সময় জৈন হঠাৎ করে বলল, বন্ধু, ওই যে কাঠগুলো দেখতে পাচ্ছিস, তুই কি একটা কাজ করতে পারবি? একা একা এই কাঠগুলো কি নিয়ে এসে কবরের উপর দিতে পারবি? এহসান বলল, হ্যাঁ পারবো তো, কিন্তু কেন? জৈন বলল, আমি কিছুক্ষণের জন্য রাশেদের কবরের ভিতর ঢুকতে চাই। আমি দেখতে চাই আসলে কবরের ভেতর কি হয়। আমি অনুভব করতে চাই আসলে কবরে গেলে মানুষের কেমন লাগে। এই কবর নিয়ে অজানা বিষয়গুলো আসলে আমার জানতে খুব ইচ্ছে করছে। তাই আজকে একটু সুযোগ পেয়েছি, এই সুযোগে আমি আমার সব কিছুই উত্তর পেয়ে যাব অবশ্য আশা করি। আমি জানতে চাই একজন মৃত মানুষকে মাটি চাপা দেওয়ার পর কবরের ভিতর তার কেমন লাগে। জৈনের এমন কথা শুনে এহসান তো ভয়ে অস্থির। সে অবাক হয়ে বলতে থাকে যে, দোস্ত, তুই কবরস্থানে এসেও এ সমস্ত দুষ্টুমি করছিস? তোর কি মনে একটু ভয় লাগছে না? আর কবর নিয়ে এ সমস্ত ফাজলামো করা আসলে ঠিক না, বাদ দে এসব তুই। ওদিকে রাশেদের লাশ নিয়ে যখন কবরে এসে দেখবে যে তুই এরকম করছিস, তখন তারা কি ভাববে? কি বলবে যে বন্ধুর কবর নিয়ে দুই বন্ধু ফাজলামো করতেছে? কেমন হবে তখন আমাদের অবস্থা? কিন্তু জৈন নাসরবান্দা, সে বলল, আরে দোস্ত, কিচ্ছু হবে না, শুধু অল্প কিছুক্ষণের জন্য তুই শুধু জাস্ট কাঠগুলো এনে কবরের উপর দিয়ে দিবি। আমি শুধু জাস্ট 2-4 মিনিট দেখতে চাই আসলে কি রকমটা হয়, তারপর আবার কাঠগুলো তুলে ফেলবি আর আমি কবর থেকে বেরিয়ে আসবো। জৈনের এমন জড়াজড়িতে ইহসান রাজি হয়ে গেল, কিন্তু সে একটা শর্ত দিল যে এটাই যেন তার শেষ দুষ্টুমি হয়। এরপর যেন জৈন আর কোনো ধরনের এরকম ফাজলামো না করে। জৈন এহসানকে কথা দিল, আচ্ছা ঠিক আছে বন্ধু, এটাই আমার শেষ দুষ্টুমি, এরপরে আমি আর কখনো কোনো দুষ্টুমি করব না। এরপর জৈন নির্ভয়ে রাশেদের কবরে নেমে পড়ল এবং সেখানে শুয়ে পড়ল। আর এহসান একটি একটি করে কাঠ নিয়ে এসে তার কবরের উপর দিতে লাগলো। এভাবে যখন 3টি কাঠ দেয়া শেষ, যখন চতুর্থ কাঠটি দিবে, তখন এহসান বলল, আমি তোমার কবরের উপর মাটি চাপা দিয়ে দিই? তখন জৈন বলল, আরে দাও, কোনো সমস্যা নেই। তখন এহসান বলল, আরে না, আমি কাঠ দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তোমার ভয় লাগলে বলো, আমি কাঠ সরিয়ে তোমাকে কবর থেকে বের করে নিয়ে আসবো। নিচ থেকে জৈন বলল, আরে না, তুমি একটু দূরে গিয়ে অপেক্ষা করো, আমি এখানে একা একা শুয়ে থাকতে চাই। এহসান একটু দূরে গিয়ে এসে ভাবতে লাগলো, আসলে কি থেকে কি না হয়। এদিকে যদি রাশেদের লাশ নিয়ে সবাই চলে আসে তখন কি হবে? এই বিষয়ে সে খুবই চিন্তিত এবং খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। সে ভাবল, সবাই ভাববে বন্ধুর কবর নিয়ে এরকম দুষ্টুমি, এরকম ফাজলামি, এদের কি কোনো লাজ লজ্জা বলতে কিছু নেই? এরা কেমন বন্ধু? তখন এসব ভাবতে ভাবতে সে দৌড়ে গিয়ে কবরের উপর থেকে কাঠের ফলকগুলো সরাতে চেষ্টা করলো। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, যত সহজে সে কাঠের ফলকগুলো কবরে প্লেস করেছে, তত সহজে আর সেগুলোকে সেখান থেকে সরানো যাচ্ছে না। প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত সেগুলো সরানোর চেষ্টা করলো, কিন্তু না পেরে সে অস্থির হয়ে পড়ল। সে ভাবতে পারছে না কি করবে। এহসান তার ফোন থেকে জৈনের মোবাইলে ফোন করলো, কিন্তু কোনো ফোন তো ঢুকছে না। সে জৈনের ফোনে মেসেজ পাঠালো, বন্ধু, আমি খুবই টেনশনে আছি, তোর কি অবস্থা? কিন্তু না, মেসেজেরও কোনো রিপ্লাই আসছে না, আর ফোন তো ঢুকছেই না। এহসান সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর কবর খননকারী চাচার ঘরের দিকে দৌড়ে গিয়ে তাকে কবরের কাছে ডেকে নিয়ে আসলো। কবর খননকারী চাচা কবরের কাছে এসে বলল, কি ব্যাপার, লাশ তো এখনো আসেনি, আপনি আমাকে ডেকে আনলেন কেন? এহসান তখন কবর খননকারী চাচাকে সব কিছু খুলে বলল। এসব শুনে কবর খননকারী চাচার তো একেবারে বেহুশ হওয়ার মতো অবস্থা। তিনি কিছুটা রাগও হলেন, বললেন, আপনি কেন এসব করতে গেলেন? আপনার বন্ধুর এরকম অন্যায্য আবদার কেন মেটাতে গেলেন? এখন আমরা কি করব? এখন আপনার সাথে আমিও পুলিশি ঝামেলায় জড়িয়ে যাব। তারা দুজনে আবার কাঠের ফলকগুলো কবরের উপর থেকে সরাতে চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টা করেও তারা সেগুলো সরাতে পারলো না। তারা দুজনেই অস্থির হয়ে পড়ল। এহসান কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে তার ভাইকে ফোন করে সব কিছু খুলে বলল। এহসানের ভাই কবরস্থানে এসে ঘটনা পুরো ভালো করে শুনে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখতে লাগলো। কবর খননকারী চাচা যতটুকু জানতো তিনি ততটুকু ইহসানের ভাইকে খুলে বললেন। কবর খননকারী চাচার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু
আপাতত তিনি সেগুলো ভুলে রাশেদের জন্য নতুন করে আরেকটি কবর খোঁড়া শুরু করলো। এহসানের বড় ভাই জৈনের পরিবারকে ফোন দিয়ে কবরস্থানে ডাকলো, সব কিছু তাদেরকে খুলে বলল। তারা এটা শুনে হতভম্ব হয়ে গেল। জৈনের পরিবারের কেউ কেউ এহসানকে সন্দেহ করতে লাগলো যে এহসান হয়তো হিংসে বা ঈর্ষার বশবর্তী হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ কাজ করেছে। তারা বুঝে উঠতে পারছে না কি করবে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে বহু লোক কবরস্থানে এসে জড়ো হলো, কিন্তু তারা কেউ কবরের উপর থেকে কাঠের ফলকগুলো সরাতে পারছিল না। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো। তারা এসে কাঠের ফলকগুলো যখন সরিয়ে ফেললো, তখন দেখা গেল কবরের ভেতর জৈনের মৃত লাশ। আল্লাহু আকবার। আর একটি কাঠের ফলকের ওজন প্রায় 1.5 থেকে 2 মণ। অথচ কবরে সেগুলো প্লেস করার সময় এত ওজন ছিল না। এই ঘটনা বর্ণনা করে অনেক আলেম ওলামাই বললেন, নিশ্চয়ই এটা ছিল আল্লাহর কারিশমা। এটা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে হস্তক্ষেপের শাস্তি। এদিকে রাশেদেরও দাফন কাফন সম্পন্ন হলো। এরপর পুলিশ আসলো। পুলিশ এসে এহসানকে অ্যারেস্ট করলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! একই দিনে 3 বন্ধুর 3 পরিণতি। যদিও জৈনের পরিবারের অনেকেই মনে করছেন এহসান কোনোভাবেই জৈনকে হত্যার পরিকল্পনা করতে পারে না। সবাই জানে এহসান সেই ধরনের ছেলে না। আর এত রাতে এহসান একা একা এত ভারী 1.5 থেকে 2 মণ ওজনের কাঠের ফলকগুলো কিভাবে কবরের উপর দিতে পারে? আর কবর খননকারী চাচাও তো এই কাজ করবে না। পুলিশ ইনভেস্টিগেশন করে এর কোনো কুল কিনারা খুঁজে পেল না। 1 মাস পর জামিনে মুক্তি পেল এহসান। মুক্তি পেয়ে জৈনের কবরের পাশে এসে মনে করতে লাগলো জৈনের বলা শেষ কথাগুলো। জৈন বলেছিল, এরপর আর আমি কোনো দুষ্টুমি করব না বন্ধু, এটাই আমার শেষ দুষ্টুমি। এহসান বলেছিল, আমি তোর কবরের উপর মাটি চাপা দিয়ে দিই। জৈন বলেছিল, হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই, আমি অনেক সাহসী। জৈনের বলা এই সমস্ত কথা স্মরণ করে এহসান চিৎকার করে কাঁদতে লাগলো। জীবনের সব ক্ষেত্রে যে মশকরা চলে না, সেটা সে আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। এক বন্ধুর জন্য অপর 2 বন্ধু কবর খুঁড়তে এসে আরও একজন পাড়ি দিলেন পরকালে। আর একজনের জীবন মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে পড়ল। একই দিনে 3 বন্ধুর 3 পরিণতি। এহসান মনে মনে ভাবল, তার বন্ধু জৈন আসলে কেমন মানুষ? সে রাতের বেলায় কবরের ভিতর যেতে এত জড়াজড়ি করলো কেন? আর কি একটুও ভয় করলো না? ওলামারা বলেন, দুনিয়া এবং আখিরাতের একটি অন্যতম পর্দা হচ্ছে কবর। কবরকে যারা বেপর্দা করতে চায়, তাদের পরিণতি ভালো হবে না। কবর নিয়ে হাসি তামাশা কিংবা দুষ্টুমি করতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।